তো প্রথমে আমরা দেখব হচ্ছে অঞ্চলায়ন। কিছু কিছু প্রাণী দেহে অঞ্চল থাকে। কি কি অঞ্চল থাকতে পারে? দেখো, এটা একটা কি ঘাসফড়িং না? ঘাসফড়িং কোন পর্বের? আর্থ্রোপোডা। তো ঘাসফড়িং এর কি আছে এখানে? মাথা মানে মস্তক, আর এটা হচ্ছে বক্ষ, আর এখান থেকে একটু কি ওর উদর। তাহলে কি কি আছে? মস্তক, বক্ষ, উদর, তিনটা অঞ্চল না? তো অনেক প্রাণীকে এভাবে অঞ্চলে ভাগ করা যায়। এই অঞ্চলে ভাগ করাকে আমরা কি বলবো? অঞ্চলায়ন। ঠিক আছে। এখন অঞ্চলের যে প্রতিটা অংশ এটাকে বলা হয় ট্যাগমাটা। কি বলা হয়? ট্যাগমাটা। তাহলে ট্যাগমাটার যে নাউন, ট্যাগমাটা করার প্রক্রিয়ার নাম কি হবে? ট্যাগমাটাইজেশন। তাহলে অঞ্চলায়নের প্রক্রিয়ার নাম কি? ট্যাগমাটাইজেশন। তাহলে অঞ্চলায়ন, অঞ্চল হচ্ছে ট্যাগমাটা, আর এটা হচ্ছে ট্যাগমাটাইজেশন। মস্তক, বক্ষ, উদর। কোন পর্বের প্রাণীর অঞ্চলায়ন হয় বলতো? অনলি আর্থ্রোপোডা পর্বের অঞ্চলায়নগুলো আমরা বুঝতে পারি। ঠিক আছে, ওকে। নেক্সট চলে আসি আমরা উপাঙ্গ। এখন দরকার নাই, প্রান্তিকতা তো পড়েছি আমরা। সিলোম, এই টপিকটা একটু ইম্পর্টেন্ট এবং ভালো করে আমাদের পড়তে হবে, এটা ভালো করে শিখতে হবে। আমাদের বইয়ে সিলোম নিয়ে আসলে কথাবার্তা বলা আছে বেশ। সিলোমটা ইম্পর্টেন্ট কেন? কারণ দেখো, প্রথমে আসি, সিলোমটা একটু অন্যরকম সবার থেকে। সিলোমের বানানটা কি? সিলোম, সিলোম CELOM হবে, কিন্তু মাঝখানে একটা ও দিয়ে রাখছে, কি? COELOM। দেখো সিম্পল, আমি যদি এটা এইভাবে বলি তাহলে সিলোমের দেখো এই কালারটা দিয়ে দিই, দেখো সিলোম CELOM, কিন্তু সিলোম জিনিসটা কি? একটা গহ্বর। সিলোম মানে কি? গহ্বর। কেমন হয়? এরকম গোল্লা গোল্লা হয়, তাই এখানে এক্সট্রা একটা গোল্লা দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য কি COELOM। ঠিক আছে, তাহলে সিলোম কিন্তু একটা এক্সট্রা গহ্বরের জন্য কি দিয়েছে? এখানে গোল্লা দিয়েছে, এই জন্য তাহলে সিলোম। এটা আমরা মনে রাখবো। সিলোম বানানটা কিন্তু পারতে হবে, তাহলে সিলোম। ওকে, সিলোমের বাংলা কি বলো? সিলোমের বাংলা হচ্ছে গহ্বর। আচ্ছা, গহ্বর। এখন সিলোমটা একটু বেসিক জিনিস। আমাদের এখানে তিনটা ছবি আছে, আমি দেখাবো, দেখানোর পরে তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিব। তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে, সিলোম কোথায় থাকে? সিলোমের উৎপত্তি কোন জায়গা থেকে হয়? আর সিলোমের আবরণটা কি? দেখো, প্রথমে আমি কি লিখেছি? সিলোম সৃষ্টি হয় কোন জায়গা থেকে? মেসোডার্ম স্তর থেকে। তার মানে আমরা প্রথমে পয়েন্ট এটা মাথায় রাখবো, সিলোম তৈরি হয় কোন জায়গায়? মেসোডার্মে। একটোডার্ম বা এন্ডোডার্মে কি হয়? কোথায় হয়? মেসোডার্মে। ফার্স্ট পয়েন্ট কি? সিলোম সৃষ্টি হয় কোথায়? মেসোডার্মে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আবরণ কি দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম ঝিল্লি। এখন পেরিটোনিয়াম কি তোমরা চিনো? পেরিটোনিয়াম কোথায় থাকে? মানুষের ক্ষেত্রে পেরিটোনিয়াম থাকে হচ্ছে পেটের আবরণে, মানে আমাদের যে উদর গহ্বর আছে না, উদর মানে কি? পেট। মনে রাখবো, পেটের আবরণী হচ্ছে পেরিটোনিয়াম। তো ওটা পরে, আপাতত এটা খেয়াল করো। এখানে হচ্ছে দুইটা বিষয় মনে রাখতে হবে। সিলোম কোন জায়গায় থাকে বা কোন জায়গা থেকে সৃষ্টি হয়? কোন স্তরে? অ্যান্সার দাও। মেসোডার্ম। এর আবরণের নাম কি? পেরিটোনিয়াম। তাহলে এই দুইটা যখন বৈশিষ্ট্য পুরোপুরি মিলে যাবে, তখনই সেই গহ্বরটাকে আমরা কি বলতে পারি? সিলোম। তাহলে আমরা একটা সংজ্ঞা বানাইতে পারি না? সংজ্ঞা কি হতে পারে? সিলোম হচ্ছে এমন কোন দেহ গহ্বর যা কি থেকে তৈরি হচ্ছে? মেসোডার্ম থেকে উদ্ভূত, মানে মেসোডার্ম থেকে সৃষ্টি, একই কথা। এবং কি দিয়ে আবৃত? পেরিটোনিয়াম দিয়ে আবৃত। আমি বলছি পেরিটোনিয়াম নামে মেসোডার্মাল কোষ স্তরে আবৃত। আসলে এটা হচ্ছে একটা মানে একটু অনেক কঠিন করে লেখা আর কি, যেভাবে সংজ্ঞাটা তোমাদের বইয়ে লেখা আছে সেভাবে লেখা আছে। বাট তুমি যদি সিম্পলি লেখো যে সিলোম হচ্ছে এমন একটা গহ্বর যা মেসোডার্ম স্তরে তৈরি হয় এবং পেরিটোনিয়াম ঝিল্লি দিয়ে আবৃত, পারবা না? মেইন পয়েন্ট যেটা কি বুঝতে পারছো? এখন তুমি যত কঠিন করে লেখো না কোনো সমস্যা নাই, যত সহজ করে লেখো না কেন তুমি তোমার মার্ক 1 পাবা। সিলোমের সংজ্ঞাটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটু সিলোমের কাহিনী দেখবো, সিলোমের ছবি টবি কেমন আছে, কি আছে। আমাদের বইয়ে মেইনলি আছে, দেখো এই বইয়ের ছবিটা আমি এখানে আনছি। বইয়ের ভেতরে সিলোমের ছবি টবি আছে, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, বইয়ে লেখা আছে সেম। আমি যা বললাম যে ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে মেইনলি এটা হবে মেসোডার্ম স্তর থেকে যে গহ্বর। এখন দেখো, মেসোডার্ম শুধুমাত্র কার থাকে? দ্বিস্তরী কি মেসোডার্ম থাকে? সিলোম শুধুমাত্র কার থাকবে? ত্রিস্তরীরই থাকবে, এটা ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, যে গহ্বর মেসোডার্মাল কোষ নির্মিত পেরিটোনিয়াম, তাহলে কি নির্মিত? মেসোডার্মাল কোষ নির্মিত পেরিটোনিয়াম ঝিল্লিতে আবৃত। সো ঝিল্লির নাম কি? পেরিটোনিয়াম। আচ্ছা, আর মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট। এই দুটো পয়েন্টই আমি একটু ডিসক্রাইব করেছি এখানে। ওকে, চলে আসি আমার বইয়ে যা আছে সেই ছবির দিকে। এখন এই বইয়ে তিনটা ছবি আছে, এই ছবি তিনটা আমরা একটু এভাবে নিয়ে, সবাই একটু দেখুন, সবাই ছবি তিনটা দিকে তাকাও। এখানে তুমি দেখতে পাবা, দেখো এইখানে তিনটা ছবি আছে। তিনটা ছবিতে
এই বাইরের দিকে যে নীল নীল কালারের এটা হচ্ছে একটোডার্ম, বাইরেরটা কি একটোডার্ম, আর একদম ভেতরে যে হলুদ কালারের এটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে ভাইয়া মাঝখানে এই যে দাগ দাগ দেখতে পাচ্ছ এগুলো সব কি মেসোডার্ম। আচ্ছা এখন দেখো তো এই মেসোডার্মের মধ্যে কি কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, মানে কোনো গহ্বর চারপাশ থেকে আবৃত কোনো গহ্বর দেখা যাচ্ছে নাই। আবার এই দুটো ছবির দিকে তাকাও, ভালো করে দেখতে হবে দুটো ছবি একই রকম লাগছে প্রায়। দেখো তো এর বাইরে কি আছে একটোডার্ম, আর একদম ভেতরে কি আছে এন্ডোডার্ম। এর ক্ষেত্রেও বাইরে কি আছে একটোডার্ম, একদম ভেতরে কি আছে এন্ডোডার্ম। তাহলে মাঝখানে দেখো এই একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে ফাঁকা জায়গা আছে না, সাদা কালারের যে অঞ্চলটা এখানে দেখা যাচ্ছে এটা আসলে কি মেসোডার্ম। এখানেও সাদা কালারের যে অঞ্চলটা এটার নাম কি মেসোডার্ম। তাহলে ডিফারেন্সটা এই দুটো ছবিতে কোথায়, কোনো ডিফারেন্স কি আছে? দূর থেকে দেখে কি তুমি বেশি ডিফারেন্স বুঝতে পারবা? তাহলে ডিফারেন্স কিন্তু আছে, চিন্তা করে দেখো তো কোথায় ডিফারেন্স, একটু বলে দাও আমাকে কোথায় ডিফারেন্সটা আছে। আমি আরেকটু জুম করি, দেখো ডিফারেন্সটা কোথায়, ভালো করে খেয়াল করো। এই সাদা জায়গাটা মেসোডার্ম না, মেসোডার্মের মধ্যে গহ্বর থাকতে হবে ঠিক আছে, কিন্তু কি দিয়ে আবৃত থাকতে হবে? পেরিটোনিয়াম দিয়ে। কি দিয়ে? তো ছবিতে খেয়াল করে দেখো এর চারপাশে দেখো এইখানে এরকম একটা সুতার মতো অংশ দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে পেরিটোনিয়াম। এই জিনিসটা কি পেরিটোনিয়াম। আচ্ছা কিন্তু আবার এই নিচের ছবির দিকেও খেয়াল করো, এই চারপাশে এটা কি পেরিটোনিয়াম, এই চারপাশ থেকে পেরিটোনিয়াম আছে। দেখো এর এক পাশে পেরিটোনিয়াম আছে কিন্তু এই সাইডে কি পেরিটোনিয়াম আছে? কিন্তু এটার দিকে তাকায় দেখো এখানে পেরিটোনিয়াম আছে না। তার মানে যদি কোনো অঙ্গ এইখানে থাকে, যদি কোনো অঙ্গ এখানে থাকে তাহলে সেই অঙ্গটাকে চারপাশ থেকে পেরিটোনিয়াম জড়ায় রাখতে পারে না। আবার এইখানেও যদি অঙ্গ থাকে এই চারপাশ থেকে পেরিটোনিয়াম জড়ায় রাখতে পারে। তার মানে পেরিটোনিয়াম চারপাশ থেকে আটকায় রাখতে পারে কোথায়? এই চিত্রে। তাহলে এইখানে যে মেসোডার্মটা আছে সেখানে প্রপার কোন আবরণ আছে? পেরিটোনিয়াম আছে। কিন্তু এখানে কি প্রপারলি পেরিটোনিয়াম চারপাশে আছে? এখানে কি আছে? নাই। বুঝছো? পেরিটোনিয়াম পারফেক্টলি আছে কোথায়? এই চিত্রে। পেরিটোনিয়াম যদি না থাকে তাহলে কি সেটা সিলম হবে? সিলম হবে না, কিন্তু গহ্বর হতে পারে। গহ্বর একটা ফাঁকা জায়গা থাকলে সেটাকে আমরা কি বলবো? গহ্বর। এখানেও গহ্বর আছে, এখানেও গহ্বর আছে, কিন্তু এই গহ্বরটাকে কি আমরা সিলম বলতে পারবো? এই গহ্বরটাকে আমরা সিলম বলতে পারবো। কেন? কারণ তার চারপাশে কি আছে? পেরিটোনিয়াম আছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন দেখো, কিন্তু তুমি যদি দূর থেকে ভালো করে দেখো, যদি তুমি দূর থেকে দেখার চেষ্টা করো তাহলে তোমার কাছে কি মনে হতে পারে? যে এই দুইটা ছবি একই রকম না? মানে দেখে দূর থেকে দেখে কি মনে হচ্ছে? সেম না? তাহলে এটাও মনে হচ্ছে সিলম, এটাও মনে হচ্ছে কি, কিন্তু এটা কি সিলম? এ তোমাকে ধোকা দিচ্ছে না? ধোকা দিচ্ছে কিনা? যেহেতু ধোকা দিচ্ছে যেমন নাম হচ্ছে ধোকাবাজ সিলম। ঠিক আছে, আমরা পড়বো একটু পরে। এখন চলে আসো প্রথম পয়েন্টটা বলি। তাহলে দেখো সিলম যার থাকবে, এখন সিলম কি? COELOM। হ্যাঁ দেখো কমন কিছু বিষয় আমি বলি। দেখো তোমরা জানো যে সিলম যদি না থাকে, না নেগেটিভ, নেগেটিভ আমরা কি বোঝাই? এ দিয়ে, তাই না? তাহলে অ্যাসিলোম, সিলোম নেই মানে কি? অ্যাসিলোম। যে প্রাণীর সিলোম নেই তার নাম কি হবে? অ্যাসিলোমেট। ক্লিয়ার? তাহলে বাংলা নাম কি হবে? এভাবে লিখে দিব বাংলা, অ্যাসিলোমেট। আচ্ছা এবার চলে আসো, তাহলে যার সিলোম আছে, দেখো ইউ মানে কি বলতো? পড়াইছি তোমাদের অনেকবার। ইউ মানে কি? গুড বা ওয়েল। তাহলে যার হচ্ছে ভালো সিলোম আছে তার নাম কি হবে? ইউসিলোম। আর লাস্টে কি হয়ে যাবে? এট। তাহলে এর নাম কি হবে? ইউসিলোমেট। তাহলে যার ভালো সিলোম আছে তাকে আমরা কি বলবো? ইউসিলোমেট। ক্লিয়ার? এখন দেখো এইটার কি ভালো সিলোম আছে? এটা তোমাকে ধোকা দিচ্ছে, ভ্রান্ত করতেছে, ফলস একটা তথ্য দিচ্ছে তোমাকে। তাই একে আমরা বলবো হচ্ছে, দেখো সিউডো মানে কি বলতো? সিউডো মানে হচ্ছে ফলস, বা বাংলায় বললে কি হবে? ভ্রান্ত, বা আরেকটা বাংলা বললে কি হবে? মেকি। আর কি বাংলা আছে রে? ফলস, ভ্রান্ত, মেকি। আরেকটা বাংলা আছে হচ্ছে অপ্রকৃত। আরেকটা কি আছে?
অসত্য, মিথ্যা মানে অসত্য। আচ্ছা ঠিক আছে, অপ্রকৃত। তাহলে এই সিলোমটাকে আমরা কি বলবো? এই তো সিলোম, তাহলে নাম কি দিব আমরা? সিউডোসিলোমেট। দেখে মনে হবে সিলোম, কিন্তু আসলে ওর সিলোম নেই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সিউডোসিলোমেট। ঠিক আছে, সিউডোসিলোমেট। ওকে, তাহলে কি কি আছে বলো, কি কি আছে? অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, আর কি? ইউসিলোমেট। এখন আমাদের জানতে হবে ভাইয়া উদাহরণ। তাহলে সিলোমের উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করতে পারি বলো? 3 ভাগে। কি কি? অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট আর ইউসিলোমেট। ওকে, চলে আসি আমরা তাহলে। 1 নম্বরে হচ্ছে অ্যাসিলোমেট, 2 নাম্বার হচ্ছে সিউডোসিলোমেট, 3 নাম্বার হচ্ছে ইউসিলোমেট। এখন আমরা উদাহরণ পড়বো, ঠিক আছে? এখন উদাহরণ পড়বো। এখন দেখো, প্রথমত আমরা জানি যে 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত কি আস্তে আস্তে অনুন্নত থেকে কি উন্নত হয়েছে না? সবচেয়ে উন্নতকে 9 নম্বর, আর সব থেকে অনুন্নতকে 1 নম্বর। তাহলে দেখো 1 থেকে শুরু হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এই জায়গাটা এভাবে লেখার কারণ কি? দেখো 1, 2, 3 এরা 3 জন হচ্ছে অ্যাসিলোমেট, মানে এদের সিলোম নেই। ঠিক আছে, এই যে 4 নাম্বার এর কি? এ হচ্ছে সিউডোসিলোমেট বা মিথ্যা বা ফলস সিলোম। আর 5 থেকে 9 এরা সবাই কি? ইউসিলোমেট, মানে এদের সবার কি আছে? সিলোম আছে, বা আমরা বলতে পারি সিলোম যুক্ত। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? 1 থেকে 3 কি হবে? অ্যাসিলোমেট, 4 কি হবে? সিউডোসিলোমেট, শুধুমাত্র 4। অর্থাৎ 4 নম্বরের নাম কি মনে আছে তোমাদের? উদাহরণগুলো পড়াই দিচ্ছি আমি। নেমাটোডা। আচ্ছা, 1 নম্বরে কি থেকে শুরু বলো? পরিফেরা থেকে প্ল্যাটিহেলমিনথিস, আর এটা হচ্ছে মলাস্কা থেকে কর্ডাটা। ওকে, এখন উদাহরণগুলো আমরা একটু বই থেকে পড়বো। উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে, বইয়ের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, সেগুলো কিভাবে আছে, কেন আছে, আমি বই থেকে এবং আমাদের অ্যাডভান্স বুক থেকেও দেখাই দিব। তোমরা কি দেখছো এটা আসছে? তোমরা নিয়ে নিও, ঠিক আছে? তোমাদের তো কাভার পছন্দ হয়নি আমি জানি। দেখো এই সুন্দর না কাভারটা? নাও ফ্রিতে, এটা হচ্ছে নিয়ে নিও। আর হ্যাঁ, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, শুধুমাত্র প্রথম অধ্যায়। এখানে তোমার হচ্ছে আর একসাথে 2টা নিবা। ওই যে কোষ বিভাজন আছে না, কোষ বিভাজন, এটা একসাথে নিবা, মানে পেমেন্ট একসাথে করবা, এটা নিয়ে নিবা আগে, কোষ বিভাজনটা হয়তো পরশু দিন পেয়ে যাবা, এই আর কি। এখন চলে আসো, তাহলে আমরা এই উদাহরণগুলো এখন পড়বো। উদাহরণগুলো খুবই কঠিন, আমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ আছে, খেয়াল করো কি কি আছে, আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো পরিফেরা, নিরারিয়া, প্ল্যাটিহেলমিনথিস, তাহলে 1 থেকে 3 হয়ে গেল। তোমরা বইয়ে অ্যাসিলোমেটের বাম সাইডে 1 থেকে 3 লিখে রাখো, পরিফেরা, নিরারিয়া, প্ল্যাটিহেলমিনথিস। কিন্তু মাঝখানে আরেকটা কি আছে? টিনোফোরা। এখন এই প্ল্যাটিহেলমিনথিসের আগে একটা পর্ব আছে, মানে মাইনর পর্ব। মেজর কি 3টা না, মাইনরেরটার নাম কি? টিনোফোরা, এই জন্য ওটা এখানে চলে আসছে, বুঝছো? ক্লিয়ার? তাহলে 1 থেকে 3, কিন্তু ওর মধ্যে আরো কি মাইনর পর্ব আছে না, তার মধ্যে এই উদাহরণটা দিয়েছে যে পরিফেরা। হ্যাঁ আচ্ছা, তোমাদের বইয়ে সমস্যা নাই, আমি জানি নতুন বইয়ে অনেক কিছু চেঞ্জ করেছে, কিন্তু এটা চেঞ্জ করতে খেয়াল ছিল না, সমস্যা নাই। তোমাদের বইয়ে নাই, এখন তোমাদের একটা প্রবলেম হবে কি জানো? তোমাদের বইয়ে অনেক কিছু একটু এলোমেলো করে দিয়েছে, বাট তোমাদের স্যাররা কোন জায়গা থেকে প্রশ্ন করে? স্যাররা বই দেখে দেখে প্রশ্ন করে, খুঁজে খুঁজে গাইড দিয়ে প্রশ্ন করে। আরে গাইড কবে বানানো? গত বছরের বই থেকে বানানো, ওইটা তোমাদের পড়তে হবে। সো তোমাদের বইয়ে না থাকলে অবশ্যই লিখে নিবা, এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ। লিখে নাও টিনোফোরা, সিটি মানে সি শুধু এক্সট্রা হবে, TENOPHORA, টিনোফোরা লিখে নাও। আর আমার বইয়ে অ্যাডভান্স বুকে লেখা আছে, আমি দেখাচ্ছি। টিনোফোরা, এই যে টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিসের একটা উদাহরণ দেওয়া আছে। তোমাদের আমি এই ফিতাকৃমির কাহিনীগুলা প্ল্যাটিহেলমিনথিস পড়ার দিন শিখাই দিবানি। তোমাদের বইয়ে ভুল আছে ছবিতে, শুকরের ফিতাকৃমি আর যকৃৎ কৃমির মধ্যে মিক্স করে ফেলছে। একটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, আর একটা হচ্ছে টিনিয়া সোলিয়াম। ঝামেলা আছে, আমি এটা প্ল্যাটিহেলমিনথিসে বুঝাই দিব, বুঝছো? নতুন বইয়ে কি করেছে আমি এখনো দেখে পারিনি, নতুন বইটা কিছু জিনিস আমি দেখছি, ঠিক আছে? ঠিক করে দিবনি, কোনো সমস্যা নেই। এখন চলে আসো, এখন আসো, এটা কিন্তু মেডিকেল কোশ্চেন,
দেখছো 19-20 সালে আসছে, নিচের কোনটি অ্যাসিলোমেট, এটা আসছে কিন্তু। এবার চলে আসো, তাহলে 1 থেকে 3-এর আমাদের আসলে এখন কিন্তু সবগুলো পারবো না, কারণ মনে করো পরিফেরার একটা উদাহরণ দিয়ে দিল, বা নিডারিয়ার একটা উদাহরণ, মনে করো জেলিফিশ, জেলিফিশ কোন পর্বের, নিডারিয়া পর্বের। এখন মনে করো উদাহরণ দিল নিচের কোনটি অ্যাসিলোমেট, দেখা গেল যে কর্ডাটা থেকে 3টা উদাহরণ দিল, আর দিল মনে করো নিডারিয়া থেকে জেলিফিশ। এখন তুমি উদাহরণ না পারলে তো পারবা না। এখন আমরা যখন সব শেষ করব তখন দেখবা যে এই আইডিয়াগুলো আরো ক্রিয়েট মানে কমপ্লিটলি পারফেক্ট হবে। এখন জাস্ট আমাদের মনে রাখতে হবে যে কোন পর্ব কিসের মধ্যে আছে। তো দেখো সিউডোসিলোমেট, এটা একটু মনে রাখতে হবে। সিউডোসিলোমেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর অনেকগুলো নাম আছে আমাদের বইয়ে। দেখো কি কি আছে, উদাহরণ আছে নেমাটোডা একটাই, কিন্তু সাথে কি আছে রোটিফেরা আর কি কাইনোরাইঙ্কা, কাইনোরাইঙ্কা, ঠিক আছে। এখন নেমাটোডা, রটিফেরা, কাইনোরাইঙ্কা, এবং আরো একটা কোশ্চেন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে চোখ কৃমি, লোয়া লোয়া, লোয়া লোয়া না, লোয়া লোয়া। এই আমরা পড়ছিলাম না আগের দিন টটোনিম, হোমোনিম, পড়ি নাই এগুলা? আচ্ছা ঠিক আছে, দেখি আজকে পড়াই দিবানি। দেখো তাহলে আমি পরেরটুকু বুঝাই দিচ্ছি। আচ্ছা তোমরা কখনো আঁকাইছো এগুলা? দেখো লোয়া লোয়া কি কৃমি? চোখ কৃমি না? আমরা এই লোয়া লোয়া দিয়ে পুরো সুন্দর করে আমাদের এটা রকি ভাই আঁকাই ফেলবো। এটা হচ্ছে রকি ভাই, ঠিক আছে। এটা কে? রকি ভাই। এটা বলবো হচ্ছে না, সালাম রকি ভাই না, রকির নাম লোয়া লোয়া। কি পড়বো আমরা? রকির নাম লোয়া লোয়া। ভাই রকিরতে কি হবে? রতে কি হবে বলো? ওই যে রটিফেরা। কিরতে কি হবে? কাইনোরাইঙ্কা। আচ্ছা, আর নামতে কি হবে? নেমাটোডা। আর লোয়া লোয়াতে কি হবে? লোয়া লোয়া। এটা কি? চোখ কৃমি। তো এই কোশ্চেনের অ্যান্সার পাতে গেলে মিনিমাম এই 4টা জিনিস পারতে হবে, ঠিক আছে। রকির নাম লোয়া লোয়া বইয়ে আছে, রকির নাম লোয়া লোয়া, এটা হচ্ছে অ্যাডভান্স বুকে নেমোনিকটাও লেখা আছে। দেখো আমি দেখাচ্ছি এখানে, এই যে রকির নাম লোয়া লোয়া। রকিরতে কি হবে? রতে রটিফেরা। কিরতে কি হবে? কাইনোরাইঙ্কা। নামতে কি হবে? নেমাটোডা। লোয়া লোয়াতে কি হবে? লোয়া লোয়া। লোয়া লোয়ার বাংলা কি? চোখ কৃমি, ঠিক আছে। ওকে, পারবা? আরো কিছু আছে যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস, এটা এখন দরকার নাই। আচ্ছা এখন এখানে বলতে পারো ভাই নেমাটোডা শুধুমাত্র একটা পর্ব ছিল, তাহলে এইসব নাম কেন আসছে? এই যে কাইনোরাইঙ্কা, রটিফেরা, এগুলা কি পর্ব? মাইনর পর্ব, বুঝছো? এই জন্যই নামগুলো চলে আসছে। ওকে, এরপরে তাহলে পারবো তো সবাই? কি বলবো আমরা? রকির নাম লোয়া লোয়া। কি বলবো? রকির নাম, দেখো লোয়া লোয়া যেমন রকি আঁকাই ফেলছি না, তো রকির নাম কি হবে? লোয়া লোয়া। এই নাফিস দেখতে পাচ্ছ? ওকে, এবার ইউসিলোমেট। ইউসিলোমেট কোন জায়গা থেকে কোন পর্যন্ত? 5 থেকে 9 সবাই হচ্ছে ইউসিলোমেট। তার মানে মলাস্কা, তারপর কি অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাউন্টামোডা, কর্ডাটা। এখন এই কর্ডাটা সাহেবের আগে একজন মাইনর পর্ব আছে, তার নাম হচ্ছে হেমি কর্ডাটা। কি নাম? হেমি। এখন কর্ডাটার আগে যে মলাস্কা থেকে শুরু হয়েছে, তার মানে মলাস্কা থেকে পরে যতগুলো পর্ব আছে সবগুলো থাকার কথা, বুঝতে পারছো? এই জন্য হেমি কর্ডাটারও পরীক্ষাতে আসে। তাহলে ইউসিলোমেটের উদাহরণ কি? মলাস্কা থেকে কর্ডাটা, সাথে একটা এক্সট্রা কি আছে বইয়ে? হেমি কর্ডাটা। এখন দেখো এটা মেডিকেল না, এটা মনে হয় বোর্ড কোশ্চেনে আসছে। পেরিপ্লানেটা আমেরিকানা, এটা কার নাম? তেলাপোকা না? তেলাপোকা কোন পর্বের? আর্থ্রোপোডা। আচ্ছা আর্থ্রোপোডা এর মধ্যে পড়ে কিনা বলো? আর্থ্রোপোডা ইউসিলোমেটের মধ্যে পড়ে কিনা? পড়ে। আর্থ্রোপোডা কয় নাম্বার? মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা হচ্ছে 8 নাম্বার। তাহলে এর মধ্যে পড়তেছিল 7 নাম্বার। আচ্ছা ঠিক আছে, তোমরা এত ভালো পারো। আচ্ছা তাহলে আর্থ্রোপোডা হচ্ছে তোমার ইউসিলোমেটের মধ্যে পড়বে। ক্লিয়ার? তাহলে কি আমরা সিলোমেট পারবো? সিলোমের কাহিনী পারবো। এবার চলে আসি আমরা পরের টপিকে। ভাবছিলাম তোমাদের আমি হচ্ছে পরিফেরা পড়াবো, তা তোমরা তো ওই পড়ানো হয়নি মনে হয়। নটোকর্ড আমরা পরে পড়বানি। আমরা হচ্ছে টটোনিম, হোমোনিম, সিনোনিম এগুলো একটু পড়ে আসি হাবি যাবি। দেখো এক্সট্রা কিছু আছে, দেখো তোমাদের বইয়ে এটা থাকতে পারে বা অন্য বইয়ে আছে। আমি একটু দেখো, সাইজোসিলাস সিলম, এন্টারোসিলাস সিলম আছে, হ্যাঁ।
দেখো না, নতুন বইয়ে আছে, পুরাতন বইয়ে নাই। আবার এটা নতুন বইয়ে কোন জায়গা থেকে অ্যাড করে জানো? মাসুদা ম্যাডামের বই আর আলিম স্যারের বই, মানে আজমল স্যারের বই করে কি প্রতি বছর ওইখান থেকে কপি করে এখানে বসায়। এখন একবারে সবগুলো বসে না, প্রতি বছর তুমি চুরি করবা কিভাবে? মনে করো তোমার চুরি করার জন্য 100টা উপাদান আছে, প্রতি বছর 2টা করে চুরি করবা, 50 বছর চুরি করতে পারবা। ঠিক আছে, এই জন্য উনি এই কাজটা করে। এটা সত্যি কথা, এটা মনে করেন আমি গ্রুপে ইউটিউবে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো সাইজোসিলাস সিলম আর হচ্ছে এন্টারোসিলাস সিলম। খেয়াল করো কথা না, এদিকে দেখো বিষয়টা কি। এটা হচ্ছে কখন ভ্রূণীয় পরিস্ফুটনের সময় কিভাবে সিলম সৃষ্টি হয় তার উপর ভিত্তি করে এটা দুই প্রকার, সাইজোসিলাস আর হচ্ছে এন্টারোসিলাস। খেয়াল করো কি লেখা আছে, ভ্রূণীয়, ভ্রূণীয় এটা এরকম হবে, ভ্রূণীয় নিরেক্ট মেসোডার্মাল টিস্যুর ভিতরে বিভাজনের সৃষ্ট ফাটল থেকে যে সিলম সৃষ্টি হয় তাকে সাইজোসিলাস সিলম বলা হয়। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি। এবার দেখো এন্টারোসিলাস সিলম, ভ্রূণীয় আর্কেন্টেরন, আর্কেন্টেরনের প্রাচীরে সৃষ্ট মেসোডার্মাল থলি থেকে যে সিলম সৃষ্টি হয়। তোমাদের এগুলো নর্মালি কোনো পরীক্ষাতে আসবে না, ঠিক আছে, তাহলে উদাহরণ পড়তে হবে। আমি বুঝাই দিচ্ছি, দেখো আর্কেন্টেরন এটা খাদ্য গহ্বর। তো আর্কেন্টেরন মেইনলি কাদের থাকে? উন্নত প্রাণীদের থাকে। একাইনোডার্মাটা, কর্ডাটা, এদের কি আছে? আর্কেন্টেরন থেকে হয়, তাই এরা হচ্ছে এন্টারোসিলাস। আচ্ছা আর্কেন্টেরন দেখো, এন্টারো আর্কেন্টেরন না, আরে নামের শুরুতে কি আছে? মিল আছে না? আর্কেন্টেরন এন্টারো, বুঝছো? তাই হচ্ছে এরা এন্টারোসিলাস। এখন তোমরা আমাকে বলো যে সিলম কার কার আছে? পড়ছি না আমরা মলাস্কা। দেখো এই মলাস্কাটা আসলে এইখানে হয়ে গেছে, এই মলাস্কাটা এইখানে হবে, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। ঠিক আছে, তো এই দুইজন, লাস্টের দুইজন হচ্ছে এন্টারোসিলাস সিলম, আর প্রথম তিনজন কি? সাইজোসিলাস সিলম। বুঝছো? এইটুকু মনে রাখলে হচ্ছে, এর বাইরে এমসিকিউর বাইরে এইগুলো আসবে না, পরীক্ষাতে কতে আসবে না সাইজোসিলাস সিলম কাকে বলে। যদি চলে আসে তো লিখে দিবা কি, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডায় যে সিলম থাকে তাকে সাইজোসিলাস সিলম বলে। আচ্ছা না, যদি তোমাদের মনে হয়, যদি না, অবশ্যই স্যারের কাটতে পারবে না, কাটতে পারবে? পারবে না। কলেজে কত কিছুই হয়, কলেজের কথা বাদ, মেরে ইসে তোমার এইচএসসি পরীক্ষাতে তুমি যদি অথেন্টিক কোনো কিছু লেখো কাটবে না। তুমি কি খারাপ ভুল কিছু লিখছো? রাইট লিখছো, তারপরে এগুলো পড়তে পারো যে মেইনলি এখানে অনেক হাবিজাবি আছে। তো আমি একটু বোঝাই দিচ্ছি মেসোডার্মের ভেতরে। আচ্ছা সিলম কোন জায়গা থেকে সৃষ্টি হয়? এই কথা না, সিলম কোন জায়গা থেকে সৃষ্টি হয়? মেসোডার্ম থেকে। তো মেসোডার্মের ভিতরে যদি ফাটল থেকে, মেসোডার্মের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়, সেই ফাটল থেকে সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় কি? সাইজোসিলাস সিলম। আর যদি হচ্ছে তোমার মেসোডার্মের ভেতরে ওই যে তোমরা মনে হয় পড়ছো গ্যাস্ট্রুলা, পড়ছো এরকম, ওই জায়গায় একটা আর্কেন্টেরন নামক খাদ্য গহ্বর আছে, পড়ছো? আর্কেন্টেরনটা একটা কি 9-10 তো তোমরা এগুলো, এই টপিকগুলো তো এখানে না, এই টপিকগুলো আছে হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের নবম অধ্যায়ে, ওইখানে গিয়ে আসলে শিখতে হবে, না হলে এইসব এখন শিখে কোনো লাভ নাই। তো এই জন্য ইন্টারেস্ট ছিলাম। যাই হোক তোমরা এটা পারবা। এবার চলে আসি সংবহন তন্ত্র, আমরা যখন পড়বো তখন এগুলো পারবো, এখন এগুলো দরকার নাই। নটোকর্ড পরে পড়বো, যখন কর্ডটা আসবে তার আগে পড়বো। এখন তোমাদের হচ্ছে খণ্ডকায়ন নিয়ে একটু কথা বলার দরকার ছিল। খণ্ডকায়ন, খণ্ডকায়ন, খণ্ডকায়ন আসলে কি? খণ্ডকায়নটা কি? মনে করো আমি একটা কেঁচো আঁকাই, হ্যাঁ, আমি অনেক সুন্দর কেঁচো আঁকাইতে পারি। আচ্ছা দেখো অনেকগুলো খণ্ড হয়েছিল, এই প্রত্যেকটা হচ্ছে একটা কি? খণ্ড। এখন বিষয়টা হচ্ছে খণ্ড আবার বিভিন্ন রকম হতে পারে। যদি কারোর খণ্ড থাকে তার মানে তার খণ্ডকায়ন আছে, আর যদি কারোর খণ্ড না থাকে তার মানে তার খণ্ডকায়ন নেই। এখন খণ্ডকায়ন আবার দুই প্রকার, যদি খণ্ডকায়ন থাকে তাহলে আবার দুই প্রকার, সমখণ্ডকায়ন আর অসমখণ্ডকায়ন। আমি একটু বোঝাই দিই। মনে করো খণ্ড থাকলেই, খণ্ড থাকলে খণ্ডকায়িত প্রাণী। আচ্ছা সংক্ষেপে বোঝাচ্ছি, খণ্ড থাকলে কি হবে? খণ্ডকায়িত। আর যদি খণ্ড না থাকলে কি হবে? খণ্ড না থাকলে অখণ্ডকায়িত প্রাণী। এখন হ্যাঁ, খণ্ডকায়িত প্রাণী আবার দুই প্রকার। এখন খণ্ডগুলা কেমন হতে পারে? মনে করো একটা প্রাণীতে খণ্ড আছে, এইখানে মনে করো কিডনি আছে, হ্যাঁ এখানে মনে করো কিডনি আছে, এখানে এই কিডনিগুলা সবগুলা খণ্ডে মনে করো কিডনি আছে, বুঝছো? তাহলে সেম কন্টেন্ট সবগুলাতে আসে না, সেম কন্টেন্ট সবগুলাতে আসে না।
যদি সেম কন্টেন্ট সবগুলোতে থাকে তখন সেই খণ্ডগুলো কি সমান সমান খণ্ড না? তখন তাকে আমরা কি বলতে পারি? সমখণ্ডকায়ন। তাহলে আমি সংক্ষেপে বোঝাচ্ছি, এগুলো কিন্তু পিওর একদম মানে ওরকম কিছু না, সমখণ্ডকায়ন। তাহলে আমরা বলতে পারি কি সমখণ্ডকায়ন কখন হবে? যখন সেম কন্টেন্ট সবগুলাই থাকবে। আচ্ছা, এখন মনে করো খণ্ড আছে কিন্তু সেম কন্টেন্ট সকল খণ্ডে নেই, তখন তার নাম কি হবে? অসম খণ্ডকায়ন। বুঝতে পারছো? তাহলে খণ্ডকায়ন থাকলে মানে খণ্ড থাকলে খণ্ডকায়ন, আর খণ্ড না থাকলে অখণ্ডকায়িত। আর যারা খণ্ড আছে যাদের, ওরা আবার দুই প্রকার, সমখণ্ডকায়ন, অসমখণ্ডকায়ন। যদি সেই খণ্ডগুলোর মধ্যে সেম কন্টেন্ট থাকে তাহলে হবে সমখণ্ডকায়ন, আর যদি খণ্ড আছে কিন্তু সবগুলো খণ্ড সেম না, তখন তাকে আমরা কি বলবো? অসমখণ্ডকায়ন। বুঝতে পারছো বিষয়টা পুরো ক্লিয়ার? এখন চলে আসো সংজ্ঞাটা একটু পড়লে হয়েছে। সংজ্ঞাটা অনেক সময় থাকতে পারে, কোন প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডের ক্রমিক পুনরাবৃত্তি হয়। দেখো এই লাইনটা তুমি লিখতে পারবা, তোমার ভাষায় লিখলেও হবে। একই ধরনের খণ্ডের কি হবে? পুনরাবৃত্তি হবে, ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয়, তখন এই অবস্থাকে খণ্ডকায়ন বা ইংলিশ নাম কি? মেটামারিজম বলা হয়, বা ইংলিশে আরেকটা বলা হয় সেগমেন্টেশন। অনুলম্ব মানে লম্বা, মনে করো মানুষ যদি যেদিকে সে লম্বা তাকে বলা হয় অনুলম্ব, মানে তার যে সাইজ যেদিকে প্রস্থ থেকে দৈর্ঘ্য লম্বা হবে তার দৈর্ঘ্য বরাবর বলা হবে অনুলম্ব। ঠিক আছে? প্রতিটি খণ্ডকে তাহলে কি বলা হবে? দেখো মেটামারিজম, সেখান থেকে কি হবে? মেটামিয়ার। কি হবে তাহলে বলো? খণ্ডের একক কি? মেটামিয়ার। আর আরেকটার নাম কি আছে? সোমাইট। তাহলে সিম্পল, তুমি একটা জিনিস মনে রাখবা, এইটুকু মনে রাখবা ভালো করে, যে একই ধরনের খণ্ডের কি হবে? তাহলে কোন প্রাণীর দেহ যদি একই ধরনের খণ্ডের পুনরাবৃত্তির ফলে গঠিত হয়, সংক্ষেপে বলতো কি হবে? রিপিট করো, কি হবে? কোন প্রাণীর দেহ যদি একই ধরনের খণ্ডের পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন তাকে কি বলা হবে? খণ্ডকায়ন। বুঝছো? মেইন কথা এটা। এখন তুমি সাথে আরো কিছু অ্যাড করতে পারো, যে অনুলম্ব অক্ষ বরাবর মানে লম্বা বরাবর। মানুষের কোনো খণ্ড আছে? সেম খণ্ড আছে? নাই। এই যে আমি এটাকে যে কেঁচো আঁকালাম, দেখো এই যে লম্বা, ও কোন বরাবর লম্বা আছে? এই বরাবর লম্বা না? তাহলে এইটাই হচ্ছে ওর অনুলম্ব। বুঝতে পারছো? কেঁচোকে মনে করে তুমি দাঁড় করাই দিছো লম্বা করে, ওটাই হচ্ছে ওর অনুলম্ব। ঠিক আছে? এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এখন চলে আসো তাহলে সমখণ্ডকায়ন, অসমখণ্ডকায়ন আর খণ্ডকায়ন বিহীন। দেখো আমি প্রথমে শেষেরটা পড়াই। কোন ধরনের খণ্ডকায়ন নেই তাহলে কি হবে? খণ্ডকায়ন বিহীন, যেমন সমুদ্র তারা, ঝিনুক, এগুলা। আর সমখণ্ডকায়ন আর কি? অসম। খেয়াল করো, যেসব প্রাণীর দেহখণ্ডগুলা কি সদৃশ বা একই, মানে খণ্ডগুলা কি হইতে হবে? সদৃশ বা একই, তখন তাকে আমরা কি বলবো? সমখণ্ডকায়ন। উদাহরণ কি? কেঁচোর খণ্ডকায়ন। ক্লিয়ার? এবার আসো অসমখণ্ডকায়ন কি হবে? খণ্ড আছে কিন্তু খণ্ডের কন্টেন্ট কি সেম? দেহ খণ্ডগুলো অসম বা ভিন্ন, বা আমরা কি বলতে পারি? অসম বা হবে এখানে অসম বা বিসদৃশ খণ্ডকায়িত প্রাণী বলা হয়। তাহলে যে প্রাণীর খণ্ডগুলো কি অসম বা ভিন্ন বা বিসদৃশ, তাদেরকে আমরা কি বলবো? অসম খণ্ডকায়ন প্রাণী। সিম্পলি বুঝছিলে প্রথমে, এখন এটা লেখা বুঝছো। উদাহরণ কি? পতঙ্গের খণ্ডকায়ন। আমি তোমাদের এই ঘাসফড়িং এর একটা ছবি দেখাইছিলাম না? এই ঘাসফড়িং এর এই যে উদর, এই উদরের মধ্যে খণ্ড খণ্ড থাকে, কিন্তু সব খণ্ডে সবকিছু থাকে না। বুঝতে পারছো? মনে করো খণ্ড নাম্বার 1-এ ওর কান আছে, আর কোনো খণ্ডে কোনো কান নাই, তাহলে কি সমান হলো সবগুলো খণ্ড? মনে করো ওর 9 আর 10 নম্বরে ওই প্রজনন তন্ত্রগুলো আছে, অন্য কোথাও প্রজনন তন্ত্র নাই, তাহলে কি সমান হলো? তাহলে পতঙ্গের খণ্ডকায়ন গুলো কেমন খণ্ডকায়ন? অসম খণ্ডকায়ন। সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার? এইসব হাবিজাবি জিনিস মনে করো যে প্রথম দিকে অনেক পেইনফুল এগুলো পড়া, কিন্তু এগুলো যখন তুমি সহজ করে বুঝতে পারবা, ইজি হবে, তখন দেখবে যে এগুলো সহজ। এরপরে বাকিগুলো তো আমাদের আরো সহজ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলে আসো পরের টপিকে যাই। তাহলে আমাদের খণ্ডকায়ন শেষ। তারপর হচ্ছে, আচ্ছা প্রতিটি খণ্ডকে কি বলা হয় এগুলো আমি লিখেছি, আবার লিখে দিয়েছে, উদাহরণগুলো আছে। কেঁচোর বৈজ্ঞানিক নাম কি বলতো? এটা কিন্তু পরীক্ষাতে আসে, বা নিচের কোনটি সমখণ্ডকায়ন আছে? কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, অ্যানিলিডা। ঠিক আছে, পড়ার সময় পরে আমরা পড়বানি। মেটাফিরে পোস্তুমা, কেঁচোর নাম কি? আমি বুঝে দিচ্ছি, খুব সহজ। কেঁচো, এই কেঁচো কই থাকে? মাটি ফুড়ে ওঠে না? কি ওঠে? কেঁচো কি ফুড়ে ওঠে? মাটি ওঠে। মেটাফিরে, মাটি ফুড়ে ওঠে, মেটাফিরে পোস্তুমা। ঠিক আছে, পারবা? ওইটুকু মেইন হচ্ছে এইটুকু, তুমি এইটুকু দেখলেই তোমার উদাহরণ মনে থাকবে, অপশন। বুঝছো? তাহলে কেঁচো মাটি ফুড়ে ওঠে, তাহলে নাম কি হবে? মেটাফিরে পোস্তুমা। ওকে, তাহলে আমাদের এগুলো হয়ে গেল। এখন আসলে কি পড়া যায়? ও নাম টাম পড়তে হবে, এই হাবিজাবি নাম আবার শেষ করতে হবে। সবাই একটু
শেষের দিকে মনে হয় নাম কোথায় এই যে দেখো আমি আগে বলি নামকরণের কয়টা পদ কাহিনী কি সেগুলো একটু মনে করার চেষ্টা করো তো কি কি আছে দ্বিপদ নামকরণ ত্রিপদ নামকরণ দ্বিপদ নামকরণের জনককে বইয়ের নাম কি স্পেসিস প্ল্যান্টেরাম আরেকটা আছে না এই আরেকটা নাম কি সিস্টেমিয়া নেচার তাই না সিস্টেমিয়া নেচার আরেকটা বই হচ্ছে স্পেসিস প্ল্যান্টেরাম তো দেখো এইখানে বইয়ের ভেতরে এই নামগুলো যে বা এগুলো যে পরীক্ষাতে খুব বেশি আসে এমন না তবে অবশ্যই তোমাকে জানতে হবে দ্বিপদ নামকরণ বা ইংলিশ নাম কি বাইনোমিয়াল নোমেনক্লাচার কালচার ক্লাচার নোমেনক্লাচার বাইনোমিয়াল নোমেনক্লাচার এর হচ্ছে শেপ জনককে বলো ক্যারোলাস লিনিয়াস এখন দ্বিপদ নামকরণ প্রথম সে নামকরণ সম্পর্কে ধারণা দিয়েছিল কোথায় স্পেসিস প্ল্যান্টেরামে আর নামকরণ যে নীতিমালা কিভাবে নাম হবে 9-10 এ পড়ছো না 9-10টা পয়েন্ট ছিল ওইগুলা কোথায় দিছে সিস্টেমে মনে রাখবা কি ভাইয়া নেচারে কি দিবে নীতিমালা ঠিক আছে নীতিমালা কই দিবে নেচারে ওকে এই জন্য লিনিয়াসে কি বলা হয় ও আবার এবার নামকরণের না আবার শ্রেণীবিন্যাসেরও কি মানে ফাদার অফ ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস ট্যাক্সোনমি নিচের দিকে আছে আমি দেখাচ্ছি দেখো শ্রেণীবিন্যাসে ব্যবহৃত ক্যাটাগরিভুক্ত জনগোষ্ঠীকে কি বলা হয় একটি ট্যাক্সন বলে ট্যাক্সন হলো শ্রেণীবদ্ধগত একক ট্যাক্সোনমিক এম হবে এটা ট্যাক্সোনমিক ইউনিট আর কিংডম সার্বজনীন স্তর ক্ষুদ্রতম ট্যাক্সন কি মানে সবার লাস্টে কি আছে প্রজাতি না তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম ট্যাক্সন কি প্রজাতি বা স্পেসিস তাহলে শ্রেণীবিন্যাসের এটা হচ্ছে ট্যাক্সন আর এই শ্রেণীবিন্যাস করাকে আমরা কি বলি মানে প্রসেসটার নাম কি ট্যাক্সোনমি তাহলে ফাদার অফ ট্যাক্সোনমি কে ক্যারোলাস লিনিয়াস আর দ্বিপদ নামকরণের জনককে ক্যারোলাস লিনিয়াস এবার চলে আসো ত্রিপদ নামকরণ খুবই মজার শোনো আগে আমার কথা তো দ্বিপদ নামকরণ হওয়ার পরে একজন বিজ্ঞানী দেখলো কি যে চড়ুই পাখি এই চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম কি আগে বোঝাই দিচ্ছি চড়ুই পাখি হচ্ছে ইউরোপে যে চড়ুই পাখি থাকে নীল নদে একই রকম চড়ুই পাখি থাকে কিন্তু কিছুটা আলাদা সেম চড়ুই পাখি কিন্তু কিছুটা আলাদা তখন সে চিন্তা করলো ইউরোপের চড়ুই পাখি আর নীল নদের চড়ুই পাখির নামগুলো একটু ভিন্ন হতে হবে তো চড়ুই পাখির নাম কি দেখো চড়ুই পাখির নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস খুবই সহজ এই চড়ুই পাখি কোথায় থাকে বলো আমাদের বাসা বাড়িতে থাকে না বাড়িতে থেকে চড়ুই পাখি কি করে প্যাচর প্যাচর করে কি করে বল তাহলে নাম কি হবে প্যাচর প্যাচার আর কই থাকে বাসা বাড়িতে গৃহতে থাকে তাহলে কি হবে ডোমেস্টিকে তাহলে ডোমেস্টিকাস চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম কি হবে প্যাসার ডোমেস্টিকাস এর থেকে সহজ আর কিছু হয় প্যাসার ডোমেস্টিকাস মনে থাকবে চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম কি হবে প্যাসার ডোমেস্টিকাস এখন উনি যখন দেখুন নীলনদ এলাকার চড়ুই পাখি নীলনদ কি নাইল তাই না ইংলিশ নাম কি নাইল তখন নাম দিল নাইল সেখান থেকে নাইলোটিকাস দেখো তাহলে তিনটা প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস এটা কিন্তু নাইলোটিকা মাছ না ঠিক আছে প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস পারবো ক্লিয়ার তাহলে প্যাসার ডোমেস্টিকাস আর এটা কি প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস নীলনদ এলাকার চড়ুই পাখি মানে দেখুন এই ত্রিপদ নামকরণ করছে কে দেখো ট্রাইনোমিয়াল নোমেনক্লাচার এটা হচ্ছে পাখি বিজ্ঞানী নাম কি আমি পাশে লিখে দিয়েছি স্লেজেল পরীক্ষাতে আসে স্লেজেল একা একা নাম উচ্চারণ করা যাবে না বলবা পাখি বিজ্ঞানী স্লেজেল রিপিট করো কি হবে পাখি বিজ্ঞানী স্লেজেল এটাই পড়তে হবে সবসময় এটাই পড়বা পাখি বিজ্ঞানী স্লেজেল ত্রিপদ নামকরণের জনক ঠিক আছে আরো অনেক নাম টাম করছে উনি ঠিক আছে বুঝছো উনি পাখি বিজ্ঞানী ছিলেন জন্য উনি পাখি নিয়ে গবেষণা করছে তোমরা তো অন্য পাখি নিয়ে গবেষণা করো তোমাদের তো দেখো কেন তো তোমার নিজেরাই বলছো আচ্ছা দেখো তাহলে কি আমরা বুঝছি ত্রিপদ নামকরণ আর উপরের দিকে দেখো একটা আছে হোমোনিম সিনোনিম আর হচ্ছে অটোনিম হোমোনিম মানে কি যদি দুই বা ততোধিক ট্যাক্সার বৈজ্ঞানিক নামের বানান যদি একই হয় তখন তাদেরকে পরস্পরের কি বলা হয় হোমোনিম বা সমনাম মানে বানান সেম হবে মনে করো প্রজাতি আর হচ্ছে গণের বানান সেম অথবা মনে করো পর্ব আর বর্গের নামের বানান সেম তাহলে কি হবে উচ্চারণও সেম হতে পারে তখন থেকে আমরা কি বলবো হোমোনিম এটা পরীক্ষাতে আসবে না এটা দেখো সিনোনিম কি খেয়াল করো
একটি ট্যাক্সন যখন দুই বা ততোধিক বৈজ্ঞানিক নামে পরিচিত হয় তখন নামগুলোকে পরস্পরের সিনোনিম বা প্রতিনাম বলা হয়। এখন তোমরা বলো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? কেউ বলবে বুফো মেলানিস্টিকটাস, আর কেউ কি বলবা দুত্রোফ্রাইনাস মেলানিস্টিকটাস লাস্টে। আচ্ছা, তাহলে দেখো দুইটাই, মনে করো আমার ছোটবেলায় আমি যখন এগুলো পড়তাম তখন একদম বুফো তো আরো সহজ, এটাই মনে রাখি, তাই না? তো দেখো তাহলে একই প্রাণীর কয়টা নাম, ওই দুটো নামকে আমরা কি বলবো? সিনোনিম, ঠিক আছে? আর যদি তোমার ই সেম হয় তখন তাকে বলা হবে হচ্ছে হোমোনিম। এখন দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, অটোনিম কি? কোন প্রাণীর বৈজ্ঞানিক নামের গণ ও প্রজাতি। এখানে বলছে কি দুইটা ট্যাক্সা হতে পারে, সেটা পর্ব আর বর্গ, বুঝছো? কিন্তু এখানে কি শুধুমাত্র গণ আর প্রজাতির কথা বলছে। যদি কখনো গণ আর প্রজাতির নাম সেম হয় তখন তাকে আমরা কি বলবো? অটোনিম, বুঝছো? উদাহরণ কি পড়ছো? কাতলা কাতলা, উদাহরণ দাও তো। কাতলা কাতলা, তারপর ভুলে গেছো? লোয়া লোয়া, একটু আগে পড়ছি। তারপর আর কি আছে? ভুলে গেছো? ঠিক আছে, সমস্যা নাই। তাহলে উদাহরণ দাও কি কি? কাতলা কাতলা, লোয়া লোয়া। তোমাদের 9-10 আর কিছু ছিল না? গত বছর একটা কি ছিল ট্রেন্ড? মোয়ে মোয়ে, মনে আছে? তাহলে এই সবগুলো হচ্ছে অটোনিম। পারবা? মোয়ে মোয়ে বৈজ্ঞানিক নাম, তোমার বৈজ্ঞানিক নাম আজকে থেকে মোয়ে মোয়ে, ঠিক আছে? আজকে থেকে ওকে সবাই রাখবা মোয়ে মোয়ে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে অটোনিম পারবো আমরা। তাহলে এই নাম টাম হয়ে গেল, হ্যাঁ? আচ্ছা, অটোকার্ড এখন আমরা পড়বো না, আমরা পরে পড়বো। তো তোমাদের আমি একটা ভিডিও দেখাই। ওই যে আমরা আগামী দিন তো পরিফেরা পড়বো, তাই না? ও এটা তো ই হয়ে গেল, ব্যাকে চলে আসছে। আমরা এইটাতে যাই, পরিফেরা আসো। দেখো পরিফেরাতে আমরা কিছু ই করবো। পরিফেরার গায়ে পরিফেরা কেন, ওর নাম পরিফেরা কেন বলো? ও বলছে ছিদ্র আছে, তাই এগুলো আমরা দেখবো। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ দেখো আমি একটু বোঝাই দিচ্ছি। পরিফেরা কথা না, এদিকে দেখো, আমি তোমাদের ওই বইয়ে লেখা আছে দুইটা পার্ট। পরি কোন জায়গা থেকে আসছে? পরিমণি না, পরি মানে পোর, পোর মানে কি? ছিদ্র। আর ফেরা, দেখো এই ফেরা কি? আমরা হচ্ছে যখন নদী পার হই, বড় বড় গাড়ি যখন পার হয়, নদী পার হয় কিসের উপরে বেরিয়ে ফেলে? ফেরিতে। তাহলে এই ফেরা আসলে কি? ফেরি। ফেরি কি করে? গাড়িগুলো কি করে? তাহলে ফেরা মানে কি? তাহলে পরিফেরা মানে কি? ছিদ্র বহন করবে যে, তাকে আমরা কি বলবো? ছিদ্র বহনকারী প্রাণী, বা এর বাংলা নাম তখন কি হবে? ছিদ্রাল প্রাণী। যাই হোক, এখন এর গায়ে ছিদ্র থাকে। এবং তোমরা স্পঞ্জ মিষ্টি খাইছো না সবাই? স্পঞ্জ মিষ্টির গায়ে স্পঞ্জ কেমন হয়? স্পঞ্জ, ওর গায়ে ছিদ্র থাকে, পানি ঢোকে, আবার চাপ দিলে কি পানি বের হয়ে যায় না? তো এইগুলাই। তো এখানে কিছু বিষয় আছে তোমাদের এইগুলা নিয়ে। এই দেখো স্পঞ্জ থালা বাসন মাজতেছে, দেখছো? ওই স্পঞ্জ নয় এগুলা, যে বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করে। বেড়া ভীমবার না, ভীমবার তো হচ্ছে মিশাই ওর সাথে। স্পঞ্জ, স্পঞ্জ, ঠিক আছে? আগে হচ্ছে মানুষজন ওইগুলা দিয়ে আর কি ইউজ করতো। এগুলা কিন্তু একটা শিল্প ছিল। এবং ওই যে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, গালফ সি গুলা, ওইখানে ওরা হচ্ছে এইগুলা তুলতো সমুদ্র থেকে, পরিফেরা তুলে ওরা এগুলো প্রক্রিয়াজাতকরণ করতো। প্রক্রিয়াজাত করে তোমার এখান থেকে ই বানাইতো, স্পঞ্জ বানাইতো, বানায় ওইগুলা বিদেশে রপ্তানি করতো, কোটি কোটি টাকা ইনকাম করতো। ওকে তুমি মূল্য দিচ্ছ না। তো দেখো এই যে দেখছো, তো আগামী দিন তোমাদের দেখাবানি। এই যে এগুলো দেখো শুকাবে, এবার শুকায় টোকায় এবার হচ্ছে, দেখছো? এবং এগুলো আরো প্রসেস করে একদম ওই যে ইসে চলে যাবে। কোথায় চলে যাবে? ফ্যাক্টরিতে চলে যাবে। ফ্যাক্টরিতে গিয়ে তোমার হচ্ছে এই যে বাসে বাসে দিচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ, বুঝছো? আগে ওই যখন ইউরোপে মানুষজন এগুলো দিয়ে গা হাত পা পরিষ্কার করতো,
তা আমরা দেখবো এর ভিতরে কিছু বিষয় আছে। এর গায়ে দেখো, এখানে একটু দেখাই, এটা দেখাই, এটা মজার বিষয়। দেখো এর গায়ের এই ছিদ্রগুলা দিয়ে পানি ঢুকে উপরের ছিদ্র দিয়ে বেরোয় যায়। এর প্রমাণটা আমরা একটু দেখি, আগামী দিন তোমাদের এগুলো দেখাই দিবনি। দেখো এই সাইডে যে ছিদ্র আছে না, এই ছিদ্রগুলো দিয়ে পানি ঢুকে উপরের বড় ছিদ্র দিয়ে এখান থেকে বেরোয় যাবে। ভাইয়া প্রমাণ দেন, প্রমাণ দাও, প্রমাণ দাও। আমি প্রমাণ দিব আমরা। দেখো এখানে আমরা এখন আসবো, সে জায়গাটা কোথায়, ওকে এখানে দেখো আমরা হচ্ছে এর গোড়ায় এই কালার দিয়ে দিলাম, তাহলে এই পানিগুলো এখান থেকে ঢুকে এখান থেকে বেরোনোর কথা। দেখো সেটাই হবে, এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে বেরোচ্ছে না, তাহলে নিশ্চয়ই ওইখান থেকে পানি ঢুকে এখান থেকে বেরোয়। আগামী দিন আমরা এই সিস্টেমগুলো দেখবো। বৈশিষ্ট্যপূর্ণ নালী তন্ত্র থাকে, নালীগুলা দিয়ে পানিগুলো বেরোইতে পারে। তো আবার এর গায়ে ছিদ্র আছে, ছিদ্রগুলোর নাম কি? এদের গায়ে যে স্পঞ্জ, স্পাইক, কাটা আছে, কি কি দিয়ে গঠিত, এদের অবস্থা কি কি আছে, এইসব যা যা আছে সবকিছু আমরা ইনশাআল্লাহ দেখবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু আগামী দিন থেকে আমাদের এই পর্বগুলো শুরু করতেছি, আশা করি দ্রুত হয়ে যাবে। ওকে, সবার ধন্যবাদ।